নমস্কার। আজ আবার এলাম এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে। আমি জানি আজকে এই আলোচনাটা যারা দেখবে বেশিরভাগ লোক পুরো আলোচনাটা শুনলে নিশ্চয়ই কিছু তো তাদের কাজে লাগবেই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বর্তমান সমাজে এটা একটা মারাত্মক সমস্যা বেশিরভাগ করে। কিছু কিছু ক্ষেত্রে জেনে, কিছু কিছু ক্ষেত্রে না জেনে, বা কিছু কিছু ক্ষেত্রে সমাজ বা পরিস্থিতির আমরা শিকার হচ্ছি। আজকে যে বিষয়টা আলোচনা করব, এই বিষয়টা আলোচনা করতে গেলে বিস্তারিতভাবে যদি বলতে হয় অনেক সময় লাগবে। আর আমি যদি সময়ের দিকে খেয়াল রাখি তাহলে আমি পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে বোঝাতেই পারবো না, কারণ অনেকগুলো পার্ট। সমস্যা কেন হয় সেটা আগে পরিষ্কার বোঝা দরকার, হলে কি কি অসুবিধা হতে পারে সেটাও বোঝা দরকার, আর সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে এটাও বোঝা দরকার। অর্থাৎ এই ভিডিওটাকে আমি 3টে ভাগে ভাগ করব। আমি আশা করব আপনারা আপনাদের ব্যস্ততম সময় থেকে কিছু সময় বের করে একবারে না পারলেও খেপে খেপে হয়তো, বা এখন কিছুক্ষণ পরে আবার কিছুক্ষণ এইভাবে দেখেও পুরো ভিডিওটা দেখবেন, এবং আমার বিশ্বাস আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। ভিডিও শুরু করার প্রথমে বলে দিই যে আমি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নই। আমি সিম্পল একজন নিউরোথেরাপিস্ট, এবং ন্যাচারোপ্যাথি নিয়ে বিভিন্ন বহুদিন থেকে আমি পড়াশোনা করছি, এবং আমি নিজের ওপর, নিজের ফ্যামিলির ওপর, নিজের আত্মীয় স্বজন, চেনা পরিচিত বন্ধু বান্ধবের ওপর এটা প্রয়োগ করেছি। আমার জ্ঞান প্রয়োগ করে আমি খুব ভালো ফল পেয়েছি। তাই আমার জ্ঞান আমি আজ ইউটিউব ভিডিওর মাধ্যম দিয়ে প্রচার করার চেষ্টা করছি মাত্র। আমি কোনো পয়সার বিনিময়ে এই চ্যানেলটা করছি না। আপনারা প্রত্যেকে কখনোই ভাববেন না এই চ্যানেলটা দেখার পর আপনাদের ওষুধ খেতে হবে না। আপনারা যেমন চিকিৎসা করছেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। কিন্তু আমি এই চ্যানেলে যে আলোচনাটা করি সেটা হচ্ছে রোগ নয়, রোগের কারণকে দূর কিভাবে করা যায় আমি সেটা শেখাই। অর্থাৎ আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওভারওয়েট, হিন্দিতে বলে মোটাপা। আজকে মহামারীর আকার নিয়েছে এই সমস্যা। আজ প্রত্যেকটা বয়সের মানুষের এই সমস্যা। 80% রোগী যারা মোটাপার শিকার, অর্থাৎ ওভারওয়েটের শিকার, হোক না সে 5 বছরের বাচ্চা, হোক না 18 বছরের যুবক, বা 50-60 বছরের বয়স্ক ব্যক্তি, প্রত্যেকেই এই সমস্যায় ভুগছেন। আমরা প্রত্যেকে চেষ্টা করি যে কিভাবে মোটা থেকে রোগা হব, কিন্তু এই চেষ্টা করার মধ্যে আবার একটা ভাগ আছে। একদম ছোটবেলায় মা বাবাদের জ্ঞান না থাকার জন্যে বাচ্চা মোটা হয়ে যায়। বাচ্চা মোটা হওয়ার ফলে এবার তার ওই মোটা শরীরকে বহন করা এবং সেভাবে চলা তার অভ্যাস হয়ে যাওয়ার ফলে ভবিষ্যতে তার কাছে সেটা দুর্বিষয় হয়ে ওঠে। তাহলে এই বাচ্চা থেকে বয়স পর্যন্ত মোটা শরীর বা ওজন বেশি শরীর বহন করা, এর জন্য দায়ী কিন্তু বাবা মার না জানা। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমরা প্রত্যেকে জানি মোটা হওয়াটা মানেই ক্ষতিকর। হয়তো বাচ্চাতে তার স্লিম ফিগার ছিল, কিন্তু যেই একটু 10-12 বছর বয়স হলো, আজকের সমাজের যে লাইফস্টাইল, যে খাওয়া দাওয়া, সেই কারণে আজকালকার বাচ্চাদের ওয়েট বাড়তে শুরু করছে। বা তাদের অল্প বয়স, তাদের কোনো দোষ নেই, তারা অসুবিধায় আছে, তবুও তারা ভাবছে যে বিন্দাস আছি, খেতে পারছি, যত খুশি খেতে পারছি, কোনো চিন্তা নেই। কিন্তু আফটার 30 বা 40 যেই ক্রস করছে তার শরীরে আসছে বড় বড় রোগ। এটা আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। আর যারা একটু বয়সে মোটা হয়েছেন তারা তো কষ্টের সীমা নেই। এখন যাদের
50, 60, 65 এরকম বয়স, তাদের তো কষ্টের সীমা নেই। তা সেই জন্যে আমি মনে করলাম যে এই যে রোগটা আজকে প্রতি ঘরে ঘরে, এটা কি রোগ না সমস্যা? দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স প্রচুর। রোগ না সমস্যা? রোগ তাকেই বলবো যেটা আমি চিকিৎসা করলে বা কারোর পরামর্শ নিলে ঠিক করা যায়, বা কোনো কিছু সাপোর্ট নিলে ঠিক করা যায়। কিন্তু এটা রোগ নয়, এটা সমস্যা। সমস্যাটা কি? আমাদের অজ্ঞানতার সমস্যা। আমরা জানি না আমরা কেন মোটা হই বা কেন ওজন বাড়ে, ওজন বাড়লে কি কি সমস্যা হতে পারে এটা আমরা জানার চেষ্টাই করি না। আর তৃতীয়ত, যে কোনো কারণে ওজন বেড়ে গেছে, কিন্তু কিভাবে নিজেকে কন্ট্রোল করব সেটা আমাদের জানা নেই। আসছি তাহলে আজকের এই আলোচনার প্রথম বিষয়, সেটা হচ্ছে আমরা মোটা হই কেন। প্রথম কথা, যে কোনো বয়সের মানুষই একটা সোজা কথা বুঝে নিন, ব্যয়ের চাইতে আয় বেশি হলে আপনার সম্পত্তি জমবে। অর্থাৎ আপনি যে ক্যালোরি ইনটেক করছেন, যা ক্যালোরি ইনটেক করছেন সেটা যদি সঠিকভাবে খরচ না হয়, তাহলে কি হবে? আপনার শরীর সেটাকে ফ্যাট হিসেবে কনভার্ট করে শরীরে নিজের মধ্যে জমিয়ে রাখবে। এবং কেন জমিয়ে রাখবে? শরীর ভাববে যে আগামী দিনে যদি খাবারের অভাব হয় তখন যেন আমি এখান থেকে খেতে পারি, কারণ ওই ফ্যাটকে ভেঙে শরীর আবার খেতে পারে। অতএব প্রথম পয়েন্ট হচ্ছে অত্যাধিক প্রোটিন ইনটেক। এই যে প্রোটিন ইনটেক কিভাবে কমানো যায়, আমি সেই বিষয়ে যখন আলোচনায় আসবো অবশ্যই ভেঙে বুঝিয়ে দেব। নিয়মিত শরীর চর্চা না করা। আগেকার দিনে বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত, অন্তত যুবকরা বা 30-40 বছর বয়স পর্যন্ত প্রত্যেকের একটা আউটডোর গেম বলে কথা ছিল। বাচ্চারা মাঠে খেলাধুলা করত, একটা সময় সাঁতার কাটতো, একটা সময় তারা হাডুডু, কাবাডি, ফুটবল, ক্রিকেট এরকম ধরনের আউটডোর গেম খেলতো। এখন সব বন্ধ হয়ে গেছে। অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ নেই। এখন মোবাইলে শুধু এই চলছে। আর যারা 25-26 পেরিয়ে গেছেন বা যারা চাকরি বাকরি করছেন, তারা শুধু এইটুকু করছেন, এইটুকু, আর কোনো অ্যাক্টিভিটি নেই। অর্থাৎ আপনার ক্যালোরি বার্ন হচ্ছে না। ক্যালোরি বার্ন হওয়ার ফলে কি হচ্ছে? আপনি এক্সেস ক্যালোরি নিচ্ছেন, এক্সেস ক্যালোরি নেওয়ার ফলে সেটা শরীরে জমছে। অতএব মাথায় রাখবেন, রেগুলার কিছু ফিজিক্যাল এক্সারসাইজ না করাও হচ্ছে মোটা হওয়ার কারণ। এই যে দুটো ভুল, এই দুটো ভুলের জন্য আপনি মোটা হতে শুরু করেছেন। মোটা হলেই আমাদের শরীরে কিছু কেমিক্যাল বদল আসে, রাসায়নিক বিক্রিয়া হওয়ার ফলে আমাদের শরীরে কিছু বদল আসে। বদল হওয়ার ফলে কি হয়? আমাদের খাওয়ার ইচ্ছাটা আরো বেড়ে যায়। আর যত খাওয়ার ইচ্ছা বাড়ে, যত অনিয়মিত আহার করব আমরা, তত বেশি মোটা হব। অর্থাৎ দেখবেন যারা একটু ওভারওয়েট, তাদের অনিয়মিত আহারের ব্যাপারটা থাকেই। জানে, অনেকেই জানে, জেনেও নিজেকে কন্ট্রোল করতে পারে না। কেন পারে না আমি আসবো, সেই জায়গাটা আলোচনা করব। ধৈর্য ধরে ধাপে ধাপে বুঝুন। এবার এই প্রথম দিকে যে অল্প অল্প করে মোটা হচ্ছিলেন, তখনও যদি ব্রেক মারতেন তাহলে হয়তো মোটা হওয়ার গাড়িটা থেমে যেত, কিন্তু তখন মারতে পারেননি। এবার আসছে আপনার হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েডের সমস্যা। থাইরয়েডের সমস্যার জন্য আপনি আরো মোটা হতে শুরু করবেন। আপনি বলবেন আমার তো থাইরয়েডের জন্য মোটা হচ্ছি। না না না, থাইরয়েডের জন্য মোটা হওয়ার জন্য থাইরয়েড এসছে, থাইরয়েড এবার আপনাকে টেনে আরো মোটা করছে। আমরা এবার দোষ দিচ্ছি থাইরয়েডের। কিন্তু থাইরয়েডের সমস্যা এলো কেন? শুরুতে কিন্তু আপনি প্রথম আপনার লাইফস্টাইলের জন্য আপনি থাইরয়েডকে ইনঅ্যাক্টিভ করে দিয়েছেন, সে এখন কাজ কম করছে। থাইরয়েড এমন একটা গ্ল্যান্ড, এখান থেকে যে হরমোন সিক্রেশন হয় সেটা আমাদের শরীরের সমস্ত হরমোনাল গ্ল্যান্ডকে সিগন্যালের কাজ করে। অর্থাৎ থাইরয়েড কম কাজ করলো মানে আপনার শরীরের সমস্যা বিগড়াতে শুরু করলো।
চিন্তা বা মানসিক চাপ, এতগুলো রোগ যখন এসে গেছে, সমস্যা যখন এসে গেছে, এবার আপনার চিন্তা বাড়তে শুরু করলো, মানসিক চাপ আসতে শুরু করলো। লোকে বলে মোটা, আমার উঠতে বসতে অসুবিধা হয়, শরীরটা প্রচণ্ড ভারী, পেটটা হাঁড়ির মতো মোটা, নিয়ে চলতে পারছি না, গ্যাস, অম্বল, খেয়ে শান্তি নেই, পায়খানা পরিষ্কার হয় না, রাতে ঘুম ভালো হয় না। আপনার কিন্তু চিন্তা শুরু হলো। চিন্তার ফলে কি হলো, আরো শরীরের মজা হলো, আপনাকে আরো মোটা করতে শুরু করলো। কিরকম চক্রব্যূহের মতো আপনি ফাঁসছেন, শুধু একটু বোঝার চেষ্টা করুন। এরপরে এই সমস্যার জন্য যদি আমরা চিকিৎসার শরণাপন্ন হই, তাহলে এমন কিছু চিকিৎসার মানে আধুনিক চিকিৎসার ওষুধ আছে, যেগুলো স্টেরয়েড জাতীয় যে ওষুধগুলো, সেগুলোও আপনাকে মোটা হতে সাহায্য করবে। বা আপনার ডিপ্রেশন বেড়েছে, চিন্তা বেড়েছে, মানসিক চাপ বেড়েছে, আপনি যদি ডাক্তার শরণাপন্ন হন, তাহলে ডাক্তার যদি অ্যান্টি ডিপ্রেসিভ কোনো ওষুধ দিয়ে থাকে, সেখান থেকেও মোটা হওয়ার চান্সটা আপনার বেড়ে গেল। অর্থাৎ আপনি কিন্তু এতক্ষণ শুধু বাড়ছে কি করে সেটা শুনছেন, শুধু বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। এরপরে আসছে ভুল লাইফস্টাইল, অধিক রাত্রি জাগা, বেলা 10টা পর্যন্ত ঘুমানো, খাওয়ার টাইমে না খাওয়া, আর না খাওয়ার টাইমে খাওয়া, এই যে ভুল লাইফস্টাইল, ব্যায়াম না করা, সানলাইট না নেওয়া। আপনি বলে মোটার সঙ্গে সানলাইট নেওয়ার সম্পর্কে কি জানবেন, আসছি। তাহলে এই সব ভুলের জন্যে আরও আছে, কিন্তু এটুকুতেই মোটামুটি হবে। বোঝার চেষ্টা করুন যে এই ভুলগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত করছি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে জেনে করি, কিছু ক্ষেত্রে না জেনে করি, কিন্তু হচ্ছে এই ভুলগুলো। আপনি এই কটা ভুলের মধ্যে দেখুন, বেশিরভাগ ভুলটাই আপনার দ্বারা হচ্ছে, তাই আপনি মোটা বা ওজন বেশি। এবার ওজন বেশি হলে কি কি শরীরে গন্ডগোল হতে পারে সেইটা একটু আমরা জেনে নেব। প্রথম হচ্ছে, যখনই ওজন বেশি হতে শুরু হয় সেই সময় থেকে। প্রথমেই কিন্তু আপনি ওভারওয়েটের রুগী হননি, প্রথমে 500, 250, 750, 1 কেজি এভাবে মোটা হতে শুরু করেছেন। কিন্তু আমাদের যদি প্রথম দিনেই বুঝতাম যে আমি মোটা হতে শুরু করেছি, আমার হাইট অনুপাতে, আমার বয়স অনুপাতে, বডি মাস ইন্ডেক্সে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা অনুপাতে আমি কিন্তু ওজন বেশি হয়ে যাচ্ছে আমার। তাহলে সেই বডি মাস ইন্ডেক্সের যে ফর্মুলা, সেটা আমার জানা ছিল না, আমি জানি না। তাহলে তখনই যদি জানতাম, তো তখনই যদি আমি ওয়েটটাকে মেনটেন করতে পারতাম, তাহলে কিন্তু আগামী দিনে এত সমস্যা হতো না। তা প্রথম দিন যখন ওয়েট বাড়তে শুরু করছে, তখন আপনাকে কি করতে হবে এবার বুঝুন, তখন থেকে আপনার কি কি ক্ষতি হতে পারে। যখনই প্রাথমিকভাবে ওয়েট বাড়তে শুরু করছে, প্রথমেই যেটা গন্ডগোল হয় সেটা হচ্ছে যে আমাদের শরীরে দুটি হরমোন এখানে খুব মারাত্মকভাবে কাজ করে। ভুল বললাম, এটা ঠিক হরমোন বললে ভুল হবে। একটি হচ্ছে হরমোন, আর একটি হচ্ছে আপনার নিউরোট্রান্সমিটার, ঠিক আছে। লেপটিন বলে একটা হরমোন হয়, যেটা আমাদের শরীরে ফ্যাট সেলই তৈরি করে। ফ্যাট দরকার, কিছু তো অবশ্যই দরকার, ফ্যাট ছাড়া মানুষ বাঁচবে না। তাহলে এই ফ্যাট সেলে যে লেপটিন তৈরি হচ্ছে, এই লেপটিন হরমোনের কাজ হচ্ছে যে আপনার পেট ভরে গেছে, এই সিগন্যালটা মস্তিষ্কের কাছে পৌঁছে দেয়া। যখনই আপনি একটু একটু করে মোটা হতে শুরু করবেন, আমাদের ফ্যাট সেল কিন্তু লেপটিন বানানো কমিয়ে দেবে। আর যেই লেপটিন বানানো কমিয়ে দেবে, আপনাকে তখন বেশি বেশি করে খেতে হবে, কারণ আপনার তো ব্রেনের সিগন্যাল যাচ্ছে না যে আপনার পেট ভরে গেছে। এই যেটা খুব ভালো করে বুঝুন। আমাদের শরীরে আর একটা হরমোন কাজ করে, গ্রেলিন, যেটা আমাদের স্টোমাকে তৈরি হয়। গ্রেলিনের কাজ হচ্ছে, সে যদি ব্যালেন্স থাকে, সে আপনার শরীরে খিদে আর তেষ্টা এই দুটোকে কন্ট্রোল করে। এবার যখন আপনি মোটা হতে শুরু করবেন, গ্রেলিনের প্রোডাকশনটা বেড়ে যাবে, লেপটিনের প্রোডাকশন কমে যাবে আর গ্রেলিনের প্রোডাকশন বেড়ে যাবে। তখন আপনাকে বেশি বেশি করে বারবার খেতে ইচ্ছে করবে। আমরা বলি না যে আমি কন্ট্রোল করতে পারছি না আমাকে, আর পারবেন কি করে? আপনার তো ভেতরের সিস্টেম থেকে সিগন্যালগুলো ভুল আসছে, ঠিক আছে। এবার আর একটা মজার জিনিস হচ্ছে, যখন আপনি মোটা হতে শুরু করলেন, আপনার গাট হেলথ বিগড়াতে শুরু করলো। যেই গাট হেলথ বিগড়ালো, আমাদের
সেরাটোনিন বলে একটা নিউরোট্রান্সমিটার আছে, যেটা মস্তিষ্কেও উৎপাদন হয়, কিন্তু বেশিরভাগটাই গাট হেলথেও উৎপাদিত হয়। কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে যারা আমাদের শরীরে ওই নিউরোট্রান্সমিটারটি অর্থাৎ সেরাটোনিন প্রোডাকশন করে। এবার যেই সেরাটোনিন প্রোডাকশন কমে গেল, গাট হেলথ বিগড়ালো, সঙ্গে সঙ্গে সেরাটোনিন প্রোডাকশন কমে গেল। যেই সেরাটোনিন প্রোডাকশন করে গেল, ফলে কি হলো, আপনার মুড সুইং হতে শুরু করলো, আপনি খিচখিচে হতে শুরু করবেন, আপনার মনে আনন্দ কমে যাবে। সবচেয়ে বড় কথা, আপনার পেট ভরে গেছে, ভরে যাওয়ার পরে যে তৃপ্তি, সেই তৃপ্তিটাও কমে যাবে। অতএব সেরাটোনিনের সঙ্গে শুধু ঘুমের সম্পর্ক নয়, সেরাটোনিনের সঙ্গে আরও অনেক কিছু সম্পর্ক আছে। আমি সেগুলো আপনাদের পরে অবশ্যই আরও ভেঙে বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে আপনি এগুলো তো সমস্যা হলোই। এইবার যখন এত কিছু বিগড়াতে, প্রথমে কিন্তু এগুলো বেগড়ানোর ফলে এইবার আসতে শুরু করলো মধুমেহের সমস্যা। কারণ ইনসুলিন বিগড়াবে, প্যানক্রিয়াস কম কাজ করবে, বেশি খাচ্ছেন, কম খরচ করছেন, প্যানক্রিয়াসে কম কাজ করার ফলে মধুমেহ হওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যাবে। হবেই, আমি কথা বলছি না, কিন্তু হওয়ার প্রবণতা বেড়ে যাবে। হার্টের রোগ হওয়ার প্রবণতা মোটাদের মধ্যে বেশি। হাই প্রেশারের সমস্যা মোটাদের মধ্যে বেশি। কারণ আপনি যখনই মোটা হচ্ছেন, ভাবুন আপনার শরীরের যত টিস্যু, যত ভেন আছে, যত ক্যাপিলারিজ আছে, সব কিন্তু মোটা হচ্ছে এবং তারা আস্তে আস্তে কনস্ট্রিক্টেড হচ্ছে, অর্থাৎ সংকীর্ণ হয়ে যাচ্ছে পাইপলাইনগুলো। ফলে কি হচ্ছে যে আপনার রক্তচাপ বেড়ে যাচ্ছে। অর্থাৎ রক্তচাপ বাড়ার জন্যে আপনি ভাবছেন আমার হার্টের রোগ, না, আপনার রোগ কিন্তু মোটা থেকে, ওভারওয়েট থেকে। এরপরে আসবে জয়েন্ট পেন, কারণ অত্যাধিক ওজন বইছেন আপনি। ভগবান আমাকে বানিয়েছে ধরুন ওই 4 চাকার মারুতির মতো। ভগবান জানে এর কতটা ক্যারিং ক্যাপাসিটি, কি সাইজের টায়ার লাগবে, কীরকম শক্ত চেসিস দিতে হবে, সেরকমভাবে ডিজাইন করে পাঠিয়েছে। এবার আমার প্রয়োজনে আমি কি করলাম, ওই মারুতির চেসিসের ওপরে একটা ট্রাকের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির মাল লোড করে দিলাম। নিশ্চয়ই বুঝতে পারছেন কি হবে, হয় টায়ার ফাটবে, না টায়ার ঘষে যাবে, নাহলে চেসিস ভাঙবে। এটাই হচ্ছে জয়েন্ট পেন। আমাদের হাঁটুরও তো একটা ক্যাপাসিটি আছে, কোমরেরও তো একটা ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটির বাইরে ওজন যদি বইতে হয় শরীরকে, ফলে কি হচ্ছে, জয়েন্ট পেন আসার সম্ভাবনা বেড়ে গেল। তাহলে এই জয়েন্ট পেন আসার সম্ভাবনা কিন্তু মোটাপা থেকে। এবার পুরুষ এবং নারী দুজনের আলাদা ধরনের হরমোনাল ইমব্যালেন্স আসতে শুরু করলো। থাইরয়েডের সমস্যা তো আসবেই, সঙ্গে মেয়েদের পিরিয়ডের সমস্যা, কনসিভ না করতে পারার সমস্যা, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, যৌন মিলনের ইচ্ছা কমে যাওয়া, হাজার রকম সমস্যা। যত রকম হরমোনের সমস্যা জানেন, হরমোনাল ইমব্যালেন্সে তত রকম সমস্যা আসতে শুরু করলো। এবার আসতে শুরু করলো ঘুমের সমস্যা। আর রাতে ঘুম হচ্ছে না, ঘুম হলেও এমন নাক ডাকছেন, স্নোরিং এর সমস্যা, স্লিপ অ্যাপনিয়ার সমস্যা, রাত্রিবেলা মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে গেল, চমকে উঠে পড়ছেন। অত্যধিক মোটা হলে স্লিপ অ্যাপনিয়া এবং স্নোরিংটা বেড়ে যায়। তাহলে আমরা স্লিপ অ্যাপনিয়া, স্নোরিং কমানোর জন্য বহু চেষ্টা করছি, কিন্তু আসল রোগটা তো আপনার এই মোটা হওয়া থেকে, সেই জায়গাটা আমি করছি না। এরপরে আসছে মানসিক স্বাস্থ্যের সমস্যা। বেশি মোটা হলে দেখবেন বুদ্ধি স্লো হয়ে যায়, মনের জোর কমে যায়, সমস্ত কিছুতেই আমার দ্বারা হবে না, আমি পারবো না, এই যে ব্যাপারটা, একটা মানসিক সমস্যা আসতে শুরু করে। এছাড়া সেটা আগামী দিনে আরও প্রকট হতে পারে। এবং সবচেয়ে দুঃখজনক যেটা, মোটাদের মধ্যে কিছু ধরনের ক্যান্সার হওয়ার প্রবণতা অনেক অংশে বেশি থাকে। তাহলে এত রকম রিস্ক বেড়ে যাচ্ছে শুধু আপনার না জানার জন্যে যে আপনি মোটা হয়েছেন, মোটা হলে কত কিছু হতে পারে। এবং এই সবকটাই আপনার লাইফস্টাইল ডিজিজ। চিকিৎসা করে এগুলোর থেকে মুক্তি আপনি পাবেন না। আপনি খেয়াল করে দেখুন, চিকিৎসা করে এর থেকে মুক্তি পায়নি। এর থেকে মুক্তি তখনই পাওয়া সম্ভব যখন আপনি
যে কারণে রোগগুলো হয়েছিল সেই কারণগুলোকে যদি আপনি দূর করতে শুরু করেন, সঙ্গে চিকিৎসা নিন। আমি চিকিৎসা স্বার্থে একবারও বলছি না, কিন্তু শুধু চিকিৎসা আপনাকে মুক্তি দিতে পারবে না, এটা আপনি বুঝে নিন। এবার আসছি, এই সমস্যাগুলো হয়ে গেলে আপনি কি কি করবেন। ধরুন অজ্ঞানতাবশত হয়ে গেছে, তাহলে আপনি এগুলোর জন্য কি কি করতে পারেন। প্রথম যেমন আমরা বলেছিলাম যে মেন সমস্যা হচ্ছে হাই ক্যালোরি ইনটেক। তা প্রথম জানতে হবে যে খাবো আমি, না খেয়ে তো বাঁচা যাবে না, না খেয়ে কেউ রোগা হয়ও না, ওজনও কমে না। তাহলে আমি খাবো, কিন্তু হাই ক্যালোরির বদলে লো ক্যালোরি খাবো, কারণ ক্যালোরি তো দরকার আছে। এখন কিছুদিন যত লো ক্যালোরি খাওয়া যায়। তাহলে এই লো ক্যালোরি খাবারের ক্ষেত্রে আমি প্রথম বলে দিই, ভগবান যখন আমাদের সৃষ্টি করেছিলেন তখন আমাদের জন্য খাবারও তৈরি করেছিলেন। ভগবানের রান্নাঘরে যে যে খাবার তৈরি হয়, আজ আমরা ডাইরেক্ট ভগবানের কাছ থেকে যা পাই, অর্থাৎ প্রকৃতির কাছ থেকে যা পাই, কাঁচা ফল, সবজি, লিফি ভেজিটেবল, যাই বলুন, প্রত্যেকটাতে এমন একটা পার্সেন্টেজ দেওয়া আছে, যা যদি আপনি প্রথম দিন থেকে খেতেন তাহলে আপনার কখনোই হাই ক্যালোরির সমস্যা আসতোই না। আর হাই ক্যালোরির সমস্যা যদি আপনার না আসতো, তাহলে কিন্তু আপনার এই পরপর এই চেনের সঙ্গে আপনি জড়িয়ে যেতেন না। এই জায়গাটা প্রথমে বুঝে নিন। আমি অনুরোধ করব, ভালো করে বুঝুন। মোটা হওয়ার শুরু কিন্তু একদম শুরু থেকে হাই ক্যালোরি ইনটেক। এবার তাহলে আপনি যদি এখন মনে করেন যে নিজেকে রোগা করবেন বা ওজন কমাবেন, যদি আপনার একান্ত ইচ্ছা থেকে আপনি কমাতে পারবেন, যদি আপনি চান, কোনো চিকিৎসক চাইলে হবে না, আমি চাইলেও হবে না, যদি আপনি চান তবেই সম্ভব। কি করে সম্ভব? প্রথম কথা, একটা জিনিস বুঝে নিন, আমরা যাই করি সবই কিন্তু আমরা মন দ্বারা পরিচালিত। আমি মনে করলে করতে পারি, ভেবে দেখুন, আপনি মনে না করলে কোনো কাজ করতে পারেন না। আপনাকে কেউ বলল অমুক কাজটা কর, আপনার মন যদি সাই দেয় তাহলেই আপনি করেন, নাহলে করেন না। আপনার যদি মনে হয় আপনি কম খান, আপনার যদি মনে হয় আপনি বেশি খান, আপনার যদি মনে হয় অমুক জায়গায় যাবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। অতএব এটা মানতে শিখুন যে আপনি মন দ্বারা পরিচালিত, আপনি আপনাকে চালাতে পারবেন না, আপনাকে আপনার মন চালায়। অতএব আপনি যদি রোগা হতে চান বা ওজন কমাতে চান, প্রথমে আপনার মনকে শিক্ষা দিন। কিভাবে মনকে কন্ট্রোল করতে পারে? আপনার জ্ঞান। অতএব এই ধরনের আমার মতো এরম চ্যানেল বা আমার মতো যারা বলে, হ্যাঁ কিছু চ্যানেল পাবেন যারা বলবে এটা খান রোগা হয়ে যাবেন, ওটা করুন রোগা হয়ে যাবেন, জিম করুন রোগা হয়ে যাবেন, ব্যায়াম করুন রোগা হয়ে যাবেন। আমি বলছি শুধু ব্যায়াম করলে কিছু হবে না, শুধু জিম করলে কিছু হবে না, শুধু ওষুধ খেলে কিছু হবে না। কম্বাইন্ড সব কিছুকে এরকম জুড়তে হবে, তবেই সম্ভব, নাহলে সম্ভব না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনি সব কিছু যদি করতে পারেন, তাহলে দেখবেন আপনার ওষুধেও কাজ করছে, ব্যায়ামেও কাজ করছে, খাবারেও কাজ করছে, সাঁতারেও কাজ করছে। আর আপনি ক্যালোরি বার্ন করবেন, আর রাত্রিবেলা গিয়ে 50টা করে রসগোল্লা খাবেন, কখনই সম্ভব না। অতএব আপনার ভালো করে বুঝে নিন যে আপনার জ্ঞান অর্জন করতে হবে আগে, যে আমি কেন মোটা হয়েছি, কেন আমাকে কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে। এটা যদি আপনার মন বুঝে যায়, আপনার মন যদি চায় না সত্যি আর উপায় নেই, এবার আমি একবার দেখি নিজেকে পারি কিনা, যদি মন চায় তবেই আপনার কাছে সম্ভব। এবং আমি জানি 100% সম্ভব। 3 মাসের মধ্যে আপনি সম্পূর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন। তাহলে আপনি মনকে ট্রেন করার জন্য আপনাকে জ্ঞান অর্জন প্রথম দরকার। দ্বিতীয় কথা, এই জ্ঞান অর্জন করতে গেলে আপনাকে জানতে হবে লো ক্যালোরি ফুড কি। লো ক্যালোরি ফুড হচ্ছে ভগবানের তৈরি যত রকম র ফুড আছে, কাঁচা খাবার, তাতে ক্যালোরি আছে, পার্সেন্টেজ কম। হাই ক্যালোরি ফুড নয়, তাতে ভিটামিন মিনারেলসের সংখ্যা বেশি, জলের সংখ্যা বেশি। অতএব ন্যাচারাল ফুড আপনাকে বেশি করে খেতেই হবে। এই ভিডিওতে আমি লাইফস্টাইলের চার্টে আলোচনা করছি না, আমার লাইফস্টাইলের ভিডিও আপলোড করা আছে, যদি চান দেখে নিতে পারেন। সেখানে গেলে খাওয়া দাওয়াটা কীরকম হওয়া উচিত ডিটেলস বুঝতে পেরে যাবেন।
আমি শুধু ভেঙে হিয়াটা বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ লো ক্যালোরিওয়ালা ফুড বা নর্মাল ক্যালোরি ফুড সেটা হচ্ছে ন্যাচারাল ফুড। হাই ক্যালোরিওয়ালা ফুড কি, যেগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে, সেগুলো হচ্ছে এনি অ্যানিম্যাল প্রোটিন, অর্থাৎ মাছ, মাংস, ডিম, ঘি, দুধ, ছানা, মাখন, এই ধরনের যত প্রাণীজ খাবার আছে এগুলো হচ্ছে হাই প্রোটিন, হাই ক্যালোরি। অর্থাৎ এগুলো আপনার জন্য এখন ক্ষতিকারক। চিনি আপনার জন্য অ্যাটম বোমের মতো। মোটা আপনি যদি হয়ে থাকেন, আপনাকে সবার প্রথম চিনি খাওয়া ছাড়তেই হবে। চিনি খাওয়া না ছাড়লে আপনার কখনো মোটা হওয়া কমবে না, কারণ চিনি আমাদের শরীরে এতটাই ক্ষতি করে। হাই ক্যালোরি, হাই মানে চূড়ান্ত হাই ক্যালোরি, অতএব চিনি খাওয়া ছাড়তে হবে। কি খাওয়া ভালো, কি খাওয়া ভালো না, আমার লাইফস্টাইল ভিডিওতে একবার দেখে নেবেন। তাহলে প্রথম আপনাকে লো ক্যালোরি খাবার খেতে হবে, হাই ক্যালোরি খাবার বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, রেগুলার আপনাকে কিছু এমন ওয়ার্কআউট করতে হবে, কারণ আপনার কাছে এখন প্রচুর ক্যালোরি জমে আছে। আপনি না খেয়ে তো থাকতে পারবেন না, খাবেন, তাতে 0 ক্যালোরি, একমাত্র জল ছাড়া কিছু হয় না। 0 ক্যালোরি, জল ছাড়া কিছু হয় না, বাকি সবেতেই অল্প বিস্তর ক্যালোরি আছেই। টমেটো তো বলে ক্যালোরি কম, সামান্য হলেও আছে। শশাতে বলে ক্যালোরি কম, সামান্য হলেও আছে। এরকম প্রত্যেকটাতেই কিছু না কিছু আছে, কিন্তু একমাত্র জলই 0 ক্যালোরি। ঠিক আছে, অতএব জল খেয়ে তো বাঁচা যায় না, আপনাকে খাবার খেতে হবে, খাবার খান। কিন্তু আপনি প্রথম কি করলেন, হাই ক্যালোরি ইনটেক কমালেন, আর যে জমা ক্যালোরি আছে সেটাকে খরচ করার দিকের জন্য আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ, সাঁতার হোক, জিম হোক, ব্যায়াম হোক, যেটা আপনার কাছে কমফর্টেবল মনে হয় সেটা করতে হবে। কোনো প্রোটিন পাউডার, কোনো কিছু ফ্যাক্টরি ফুড এর জন্যে দয়া করে আমি বলবো খাবেন না। ন্যাচারালি দরকার বলে ঘরে বসে ব্যায়াম করুন। আমার কি ধরনের ব্যায়াম হওয়া উচিত আমার ভিডিও দেয়া আছে, 7 দিন ভিডিও দেখে করবেন, অ্যারোবিক্স যোগার ভিডিও দেয়া আছে। অতএব 7 দিন করবেন, রেজাল্ট দেখতে পাবেন, ওয়েট চচ্চর করে কমবে। হ্যাঁ, তখনই কমবে যখন বাকিগুলোকে মানবেন। শুধু ব্যায়াম করলে কমবে না, আমি বলছি কমবে না। আবার শুধু খাবার ঠিক করলে কমবে না, কারণ সব কিছুই চাই। আয়ের সঙ্গে ব্যয়টাকেও বাড়াতে হবে, অর্থাৎ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। 3 নম্বর, রেগুলার আপনাকে ওয়েট মনিটরিং করতে হবে, অর্থাৎ প্রতি সপ্তাহে আপনি কতটা করে কমছেন। যদি 500 থেকে 1 কেজির মধ্যে কমেন, জানবেন এটা নর্মাল, এটা আপনার স্লো বাট স্টেডি, এটা থাকবে। কেউ বলবে সপ্তাহে 7 কেজি ওজন কমিয়ে দেবো, সপ্তাহে 10 কেজি ওজন কমিয়ে দেবো। হ্যাঁ, কমিয়ে দেওয়া হয়তো যাবে, আপনাকে অত্যাধিক খেটে কমিয়ে হয়তো দেবে, কিন্তু সেটা কিন্তু থাকবে না। কিন্তু আমরা কি করছি, আপনার মনকে ট্রেন্ড করে, রোগের কারণকে দূর করে তিলে তিলে রোগা করছি। অতএব আপনি যে তিলে তিলে রোগ হবেন এটা কিন্তু আপনার জন্য থাকবে। অর্থাৎ প্রতি সপ্তাহে মনিটরিং করুন আপনি ঠিক পথে চলছেন কিনা, অর্থাৎ মিনিমাম 500 থেকে 1 কেজি কমছে কিনা প্রতি সপ্তাহে। অর্থাৎ মনিটরিং করাটা খুব দরকার। ওজন ঠিক রাখতে গেলে আর একটা জিনিস সবচেয়ে বেশি দরকার, সেটা গাট হেলথকে ঠিক রাখা। কারণ গাট হেলথ অর্থাৎ আমাদের ইন্টেস্টাইনের ভিতরে কোলন বলে যে বৃহদান্ত্র যেটাকে বলা হয়, কোলনে লক্ষ কোটি ব্যাকটেরিয়া বাস করে, কোটি কোটি ব্যাকটেরিয়া বাস করে, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের জন্য বন্ধু। কিন্তু আমাদের এই বর্তমান সমাজের খাওয়া দাওয়া, ফ্যাক্টরি ফুড, রাসায়নিক ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই ধরনের খাবার ফলে ওই ব্যাকটেরিয়াগুলির হাল বেহাল, তাদের সংখ্যা কমে গেছে। তারা এখন প্রত্যেকে প্রচুর অসুস্থ বলে আপনি আজকে মোটা। মানতে শিখুন, দরকার পড়লে এই ব্যাপারে পড়াশোনা করুন। আপনার গাট হেলথ বিগড়ে গেছে, তাই আপনার শরীরে সেরাটোনিন প্রোডাকশন হচ্ছে না। কেন? সেরাটোনিন গাট হেলথের ব্যাকটেরিয়ারা আপনাকে সাহায্য করে। সেরাটোনিন একটা নিউরো ট্রান্সমিটার। সেরাটোনিনের পার্সেন্টেজ আপনার শরীরে কম, ফলে আপনার ঘুমের ডিস্টার্ব শুরু হয়েছে। অতএব ঘুম রেগুলার দরকার, তবেই আপনি রোগা হবেন। ঘুম তখনই ঠিক হবে যখন আপনি গাট হেলথকে ঠিক করবেন। গাট হেলথকে ঠিক করতে গেলে আপনাকে রেগুলার
প্রোবায়োটিক আর প্রিবায়োটিক ব্যাপারটা বুঝতে হবে এবং সেটাকে ফলো করতে হবে। প্রোবায়োটিক এবং প্রিবায়োটিকের ওপর আমার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, দয়া করে দেখে নেবেন, কারণ সেটা একটা বিশাল চ্যাপ্টার, সেটা বোঝাতে গেলে একটা ভিডিও সম্ভব না। অতএব প্রোবায়োটিক প্রিবায়োটিক ব্যালেন্সও করতে হবে, এর জন্য কোনো পয়সা খরচ নেই, সব আপনাকে নিজেকে করতে হবে, নিজে ঘরে বানান, তার রেসিপি দেওয়া আছে। যেমন সাওয়ার ক্রাউট আছে, যেমন আপনার ওই এই মুহূর্তে মনে পড়ছে না, কিছুদিন আগে একটা পোস্ট করেছি, একবার দেখে নেবেন। তা মনে পড়েছে কাঞ্জির একটা ভিডিও আমার পোস্ট করা আছে, দেখে নেবেন। এগুলো হচ্ছে প্রোবায়োটিক ফুড। আর প্রোবায়োটিকের খাবার হচ্ছে ফাইবার, র ফুড, ফাইবারাস ফুড বেশি খেতে হবে, হোল গ্রেন ফুড বেশি খেতে হবে, তাহলে আপনার প্রোবায়োটিক হেলদি হবে। আর যেই প্রোবায়োটিক হেলদি হবে, আপনার গাট হেলথ সুস্থ হতে শুরু করবে। গাট হেলথ সুস্থ শুরু হলেই আপনি সেরাটোনিনের প্রোডাকশন আপনার শরীরে বাড়বে, সেরাটোনিনের প্রোডাকশন বাড়লেই আপনার ঘুম ভালো হবে। আর যখনই সেরাটোনিনের প্রোডাকশন বাড়বে, তখন আপনার অল্প খেলেই আপনার তৃপ্তি আসতে শুরু করবে, আপনার বেশি খাওয়ার ইচ্ছাটা কমে যাবে। তাহলে এই যে বেশি খাওয়ার ইচ্ছা, ঘুম কম হওয়া, এগুলো সব কিছু নির্ভর করছে আপনার গাট হেলথের ওপরে। বহুদিনের ফলে গাট হেলথ বিগড়েছে, ঠিক করতে 7 থেকে 15 দিন লাগে। তার জন্য আপনাকে সঠিক প্রোবায়োটিক খেতে হবে এবং প্রোবায়োটিকের খাবার হিসেবে প্রিবায়োটিক অর্থাৎ ফাইবার বেশি করে দিতে হবে। আমার ভিডিওগুলো দয়া করে দেখে নেবেন, ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। স্ট্রেস লেভেল কমাতে হবে। স্ট্রেস লেভেল মানে মানসিক চাপ, সামাজিক চাপ, বাহ্যিক চাপ কমাতে হবে। এটা মোটা হওয়ার একটা বড় কারণ। এবার স্ট্রেস কমানোর মধ্যে আবার দু ধরনের স্ট্রেস আছে, একটা এক্সটার্নাল অর্থাৎ সামাজিক পারিবারিক, আর একটা হচ্ছে ইন্টারনাল স্ট্রেস, অক্সিডেটিভ স্ট্রেস। অক্সিডেটিভ স্ট্রেস থেকে তৈরি হয় ফ্রি রেডিক্যালস। আর এই ফ্রি রেডিক্যালস আমাদের সমস্ত সিস্টেমকে ভেঙে দেয়, কারণ আমি যে শ্বাস নিচ্ছি, সে শ্বাস ভেতরে গিয়ে তো অক্সিডেশন অল টাইম চলছে, আর অক্সিডেশন চলার ফলে আমাদের শরীরে ফ্রি রেডিক্যালস প্রোডাকশন হয়, আর এই ফ্রি রেডিক্যালস আপনাকে ধীরে ধীরে ধ্বংস করছে। তাহলে আপনার গ্রিন জুস এর সঙ্গে ফ্রি রেডিক্যালের কি সম্পর্ক, এই ব্যাপারে একটা ভিডিও করা আছে, তাহলে দরকার পড়লে আপনি সেই ভিডিওটাও দেখে নিন। অর্থাৎ এক্সটার্নাল টেস্ট হয়তো আপনি কমিয়ে নিলেন, কিন্তু ইন্টারনাল টেস্ট কমাবেন কি করে সেটা আপনার জানা দরকার। তো যতক্ষণ আপনি ইন্টারনাল টেস্ট না কমাবেন, ফ্রি রেডিক্যাল আপনার যতক্ষণ নিয়ন্ত্রণে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি ইন্টারনাল টেস্ট কমাতে পারবেন না, আপনার অক্সিডেটিভ টেস্ট থাকবেই, আর আপনি যতই চেষ্টা করুন আপনি রোগ হবেন না। কিন্তু আপনার যদি জ্ঞান থাকে, তাহলে কিন্তু খুব সোজা, দিনে 2 বার আপনি গ্রিন জুস খান বা বেশি করে র ফুড খান, কারণ আপনি নিশ্চয়ই শুনেছেন অ্যান্টি অক্সিডেন্ট একমাত্র পারে আপনার ইন্টারনাল টেস্টকে, যেটাকে অক্সিডেটিভ টেস্ট বলছে, সেটাকে কন্ট্রোল করতে। তাহলে অ্যান্টি অক্সিডেন্ট আছে কিসে জেনে নিন। অতএব জ্ঞান ছাড়া তো কিছু হবে না, অতএব আপনাকে জানতে হবে। আমরা সবাই চাই ওজন কমাবো, রোগা হবো। আমাকেও অনেকে কমেন্ট করেছেন ওজন কমানোর উপরে ভিডিও করুন। ওজন কমানো কথাটা বলা যত সহজ, কিন্তু তার সম্বন্ধে জ্ঞান নিতে গেলে প্রচুর জ্ঞান হলে তবেই সম্ভব। এবং কেউ যদি জ্ঞানী হয়, ওজন কমানোটা ম্যাজিক 3 মাসের মধ্যে সে নর্মাল ওয়েটে ফিরতে পারে। এরপরে আসছি, আন্ডার সুপারভিশনে আপনাকে ফাস্টিং রেগুলার করতে হবে। লাইফস্টাইলের মধ্যে যদি আমার লাইফস্টাইল দেখে আপনি ফলো করেন, দেখবেন সেখানে বলা আছে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের কথা, অর্থাৎ রেগুলার 8 ঘন্টার স্প্যানে আপনি খাবেন, 16 ঘন্টা ফাস্টিং করবেন। অর্থাৎ সকাল 10টায় খাবেন, সন্ধ্যে 6টায় খাবেন, আর খাওয়া যাবে না। রেগুলার 8 ঘন্টা স্প্যানে খান, 16 ঘন্টা স্প্যানে শুধু জল খেয়ে থাকুন, রাতে ঘুমান যেমন ঘুমাবেন। তাহলে আপনার রেগুলার ইন্টারমিডিয়েট ফাস্টিং হওয়ার ফলে আপনার শরীরের যে ক্যালোরির ঘাটতি হবে, সেই ক্যালোরি শরীর কী করে ফ্যাট থেকে বার্ন করে সেই ক্যালোরি ইউজ করবে। হ্যাঁ, শরীর যখন দুর্বলতা আসবে তখন আপনি আবার টাইম চেঞ্জ করবেন, প্রথমে তো শরীরকে টাইট দিতেই হবে। এছাড়া প্রতি সপ্তাহে ফাস্টিং, একটা নির্দিষ্ট দিনে ওয়াটার ফাস্টিং, অবশ্যই কারোর সুপারভিশনে ফাস্টিং রেগুলার আপনাকে করতে হবে।
প্রতি সপ্তাহে, রেগুলার মানে প্রত্যহ নয়, প্রতি সপ্তাহে রেগুলারলি প্রত্যেক সপ্তাহে আপনাকে ফাস্টিং করতে হবে। ফাস্টিং করা স্বাস্থ্যের জন্য খুব ভালো, কারণ আপনার এক্সট্রা এনার্জি যা জমবে ফাস্টিংয়ের দিন শরীর সেটাকে ইউটিলাইজ করে নেবে। আজ আমি এই বয়সেও আমি রেগুলার ফাস্টিং করি এবং সুস্থ আছি। আমরা কম খাই, আমরা র ফুড বেশি খাই, কুক ফুড কম খাই, অ্যানিম্যাল প্রোটিন পেলে পার্বণে খাই। আজ আমি এবং আমার ফ্যামিলি সবাই স্লিম ফিগার, কেউ ওভারওয়েট নেই এবং প্রত্যেকে আমরা সুস্থ। আমি 60 বছর বয়সেও নিজেকে 20-25 বছরের যুবক মনে করি এবং সেই এনার্জি আমার শরীরে আছে। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে আপনারা যদি পুরো আজকের এই ভিডিওটা পুরোটা যদি বোঝার চেষ্টা করেন, স্টেপ বাই স্টেপ, একবার দেখে কিচ্ছু বুঝবেন না, একাধিকবার দেখতে হবে, দেখে যদি বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনিও পারেন আজকের দিনে সুস্বাস্থ্যের অধিকারী হতে। স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই আপনার সমৃদ্ধির কারণ, আর স্বাস্থ্য থাকলেই আপনার সমৃদ্ধি থাকবে। আজকাল সমাজের একটা ট্র্যাডিশন হয়ে গেছে, আমরা আয়ই করছি 30 বছর 35 বছর বয়স হলে সেটা চিকিৎসা খাতে ব্যয় করার জন্য। সেটা কি আয়ের মূল লক্ষ্য? আয়ের মূল লক্ষ্য হচ্ছে আমি ভালো থাকবো, আমার পরিবারকে ভালো রাখবো এবং আমার সঞ্চিত অর্থ আমার উত্তরাসূরি যারা তারা যেন সুখে থাকে। এটা তো আমাদের আয়ের অর্থ। কিন্তু সেটা কি আজকে সমাজে হচ্ছে? আগামী দিনে আরও বাড়বে, সেটা আপনিও বুঝতে পারছেন। তাই তো স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল ক্রিয়েশন করেছি আমি এই কারণে যে স্বাস্থ্য কিভাবে সুস্থ রাখতে হয় সেটা আপনাদের শেখাবো। ফলে আপনাদের সমৃদ্ধি নাশ বন্ধ হবে। অর্থাৎ পৃথিবীর সেরা সম্পদ আমার শরীর, এইটা আপনি বোঝার চেষ্টা করুন, মানার চেষ্টা করুন। মনে হতে পারে বড্ডই বেশি বকর বকর করছি, কিন্তু একবার মনের দরজা খুলে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন। আমি বিশ্বাস করি আপনি পারবেন, কারণ তখনই পারবেন যখন আপনার মন আমার কথাগুলোকে মেনে নেবে। যতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আপনি পারবেন না, চেষ্টা করলেও হবে না। অতএব আগে 15 দিন ধরে আপনি নিজের মনকে শেখান, জ্ঞান সঞ্চয় করুন, আমার কথাগুলো ক্রস চেক করুন। বিভিন্ন আজকাল তো মুঠোফোনে সব জানা যায়, অতএব জানার চেষ্টা করুন আমি ভুল বললাম না ঠিক বললাম। অতএব যদি আপনি মনে করেন না আমি ঠিক বলেছি, যদি মনে করেন যে আপনাকে সাহায্য করার দরকার আছে, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। আজকে যে বক্তব্যটা রাখলাম কতটা ভালো লাগলো জানি না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো একটা বিষয় নিয়ে। আজকের জন্য নমস্কার।